যিনি ইলেকট্রিশিয়ানের দায়িত্ব শুভ দিনে আমি না এসে থাকতে পারি। তুমি তো দেরি করে এলে কেন? আরে রাগ করো না সোনা, তোমারও জন্য বাজারে গিয়েছিলাম একটা সোনার হার কিনতে। তুমি আমার জন্য সোনার হার কিনেছো? কই দেখি দেখি দেখি, একবার হারটা আমাকে দেখাও না। আরে আনি নাই ভাবলাম আমার এই সোনার টুকটুকে বোটারে যদি কেউ খুন করে ফেলে, তাই আনি নাই। আমার জন্মদিনে তুমি আমার জন্য কি উপহার এনেছো? আরে আইনাসি এই দেখো, এটা তো এলাক্সি দলিল। আরে তোমাগো জীবনের চাইতে আমাগো জীবনের দাম অনেক কম, তাই তো ওই তোমাগো নামে একটা মোটা টাকার ইন্স্যুরেন্স করিয়ে দিলাম। কেন গো, আমার জন্য তুমি এতগুলি টাকা বাজি নষ্ট করতে গেলে কেন বলো তো? আরে বাজে খরচ হয়েছে ঠিকই, কিন্তু লাভেরও লাভ কিছু কম হয় নাই। তার মানে এটা হইল গিয়া তোমাগো আগেও একটা মাইয়ারে আমি বিয়া করে খুন করে মোটা টাকা ইন্স্যুরেন্সের লোভে আমাকে বিয়ে করার সঙ্গে সঙ্গে আমার নামে একটা মোটা টাকা লাইফ ইন্স্যুরেন্স করেছো। শুধু তাই নয়, তোমাগো ইন্স্যুরেন্সের নমুনির জায়গায় এই বিষধর বিশ্বাস তোমাগো স্বামীর নামটা লেখা রাখছি। তাই তো আজ তোমারে খুন কইরা এই ইন্স্যুরেন্সের মোটা অঙ্কের টাকা আমি আদায় করো। তুমি আমাকে খুন করো না, আমাকে তুমি বাঁচতে দাও, আমাকে তুমি বাঁচতে দাও, বাঁচাও। চিৎকার করতাছ কেন? তুমি হইলা গিয়া পতিপদা স্ত্রী, স্বামীর শুভ কামে ব্যাঘাত ঘটাইয়া
নরক বাসি হওয়ার ভয় নাই তোমাগো। স্ত্রীকে খুন করা বলি তোমার কাছে শুভ কাজ? আরে তুমি হবে গো শান্তি। বাঁচাও! বাঁচাও! আমি জানতাম তুমি ভয় পাইয়া যাইবে। আরে আমি অভিনয় করছিলাম, অভিনয় পল্লয় করে অভিনয় কি পারুম না। তুমি না ভীষণ দোষী, আর কখনো কোনোদিন তুমি আমার সাথে এমন অভিনয় করবে না। জানো, আমার ভীষণ ভয় করছিল। সত্যি সত্যি যদি আমার কিছু হয়ে যেত, সত্যি সত্যি যদি আমি মরে যেতাম। আরে আর করুম না, আর করুম না। এই শান্তি, আজ না তোমার এই সুন্দর পোশাকে দারুণ লাগছে। আজ একটা গান গাও না, সেই ভালোবাসার গানটা। বেশ, প্রথম যেদিন তোমার সাথে দেখা হয়েছিল, তোমাকে জড়িয়ে ধরেছি গানটা গিয়েছিল। আজ আমার জন্মদিনে আমি তোমাকে সেই গানটাই উপহার দেব। যে কথার শুরু চোখে, প্রথম তোমার চোখে, মন চাই তোমার বলে, একবার কাছে তবু আজও হয়নি ভোলা। গোপাল রে, তোর কপালটাই বন্ধ। কিন্তু এবার যে কেসটাকে মার্ডার কেসে সাজাইতে হইব। একদল ডাকাতি কইতা আসা, টাকা পয়সা সোনা দানা না পাইয়া আমাকে সুন্দরী বোটারে খুন করা গেছে।
শান্তি, এবার তুমি চির শান্তিতে শুইয়া থাকো। আর আমি পুলিশে ফোন কইরা তোমাকে একটা গতি কইরা ফেলি, গতি। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ বলুন, কে বলছেন? আগে আমি শান্তি মেলা থেকে বিষধর বিশ্বাস করছি। হ্যাঁ বলুন বলুন। আমাকে বড় সর্বনাশ হয়ে গেছে স্যার। হ্যাঁ একদল ডাকাতি করতে আসা, টাকা পয়সা না পাইয়া আমাকে নতুন বিয়ে করা ভোটারে খুন করে পালাইছে। আরে বলছেন কি খুন? দিনে দুপুরে খুন? আসি আসি। মরিনি বিষধর বিশ্বাস তোমার বিষাক্ত ছোবল থেকে নিজেকে বাঁচিয়ে মরার ভান করে পড়েছিলাম। শয়তান বিষধর বিশ্বাস, এবার তোমার সাজানো মার্ডার কেসে তুমি নিজেই জড়িয়ে পড়বে। তোমার সাজানো মার্ডার কেসে লাশের সন্ধান কেউ কোনোদিন পাবে না। কেউ কোনোদিন পাবে না। কেউ কোনোদিন পাবে না। গোপাল রে, তোর গোপালটাই না মন্দ নয়। মন্দ হইলে কি ওই মোটা টাকার ইন্স্যুরেন্সের পাউনের নাটকটা এভাবে সাজাইতে পারতাম। এবার শুধু ওই পুলিশের আসার অপেক্ষা। আর পুলিশ আসলে এমন অ্যাক্টিং করুম কি শালা পাবলিকদের পর্যন্ত শক্তি একেবারে টস 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 কোরা জল গড়ায়া পড়ুম। হ্যালো মিস্টার, কিছুক্ষণ আগে কি এই ফ্ল্যাট থেকে থানায় ফোন করা হয়েছিল? কি ব্যাপার? আরে কিছুক্ষণ আগেও তো আমি আপনাকে হাসতে দেখলাম। আরে আমাকে মাথা ঠিক নাই স্যার। কখন স্ত্রীর বিয়োগের সঙ্গে আমাকে মাথা ঠিক নাই, তাই তো কখন হাসছি আর কখন কাঁদছি। ও সরি, আপনি বিষধর বিশ্বাস? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এই দেখেন না, একদল ডাকাতি করতে আসা, ওই টাকা পয়সা না পাইয়া আমাকে ওই স্ত্রীর খুন করে পলাইছে। সাথে আমাকে কি হইল? মিস্টার বিশ্বাস, আমাকে আবার ডিউটি করতে দিন। ওই লাশ কোথায়? ওই তো ওইখানে বসে আছে। আসেন স্যার, আসেন। দেখেন আমার শান্তি কেমন ছিল, শান্তিতে শুইয়া। এইখানেই তো লাশটা পড়েছিল। তাহলে লাশটা গেল কোথায়? আমাকে মনে হয় স্যার ওই ডাকাতের লাশটাকে উঠিয়ে নিয়ে গেছে। এই বুঝলেন, মার্ডার করবার পর এত করে রিস্ক করা নেবে না। গোপাল রে, তোর গোপালটাই মন্ড, সারা চোরের উপর বাটপাড়ি হয়ে গেল নাকি? আমার বোতাম। তার মানে খুন করবার আগে শান্তি দেবীর সঙ্গে খুনির ধস্তাধস্তি হয়েছিল, তারপরে খুনির এই জামার বোতামটা কাম সারেছে। এই বিষয় বিশ্বাস, আপনি হঠাৎ বুকে হাত চেপে দিলেন কেন? না স্যার, কিছু নাই। ওই বুকটাই কেমন যেন যন্ত্রণা করছে স্যার। হাউস ট্রেন, আমার এই পাঞ্জাবি বুকে মিশতে এই বোতামটার অদ্ভুত মিলবনা হচ্ছে। বুক থেকে হাতটা সরান্ত দেন। না স্যার, না স্যার, ওই হাতটা ছড়ালে যন্ত্রণাটা শুরু হইব স্যার। কোরআন বোতামটা কোথায়? ওটা ওটা তো স্যার অনেকদিন আগেই সিরা পড়ে গেছে। মিথ্যা বলছেন মিস্টার বিশ্বাস। আপনার পাঞ্জাবি থেকে বোতাম আজকে ছিঁড়েছে এবং এটাই হচ্ছে আপনার পাঞ্জাবি থেকে ছিঁড়ে পড়া সেই বোতাম। স্যার এবং আমার দৃঢ় বিশ্বাস, শান্তি দেবীকে আপনি খুন করেছেন। মিথ্যা কথা স্যার, মিথ্যা কথা। বিশ্বাস করুন, আমি শান্তি দেবীকে খুন করি নাই। শুধু তাই নয়,
সেই সঙ্গে লাশটাকে আপনি যে গায়েব করেছেন। আমি লাশটাকে গায়েব করি নাই। প্রাথমিক তদন্ত অনুযায়ী শান্তি দেবীকে খুনের অপরাধে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। তোর কপালটাই মন্দ। আমি যে একটি বস্তু বড় পাপে মেয়ে গো বাবু, তাই আপনি আমাকে একটু শান্তিতে মরতে দিন বাবু, শান্তিতে মরতে দিন। আত্মহত্যা করা মহাপাপ। যদি তুমি তোমার সেই পুরনো পাপের প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে তুমি তোমার জীবনের প্রথম লগ্নে যে পাপ করেছো, তোমার বাকি জীবনটা দিয়ে সেই পাপের প্রায়শ্চিত্ত করো। চলো, তোমাকে আমি বাড়ি পৌঁছে দিই। বাড়ি? কোন বাড়ি যাবো বাবু? আমার যে বাড়ি বলতে কিছু নেই বাবু। তাহলে তোমার মা, বাবা, আত্মীয় স্বজন নেই বাবু, নেই। আমার বাবা, মা, আত্মীয় স্বজন বলতে আমার কেউ নেই বাবু, আমার কেউ নেই। তাহলে তোমার পরিচয় হারিয়ে গেছে গো বাবু, আমার পরিচয় আজ হারিয়ে গেছে। তাই গোটা পৃথিবীতে আজ আমি একা বাবু, আমি একা তোমার এই পরিচয়হীন জীবনে আমি দেবো এক নতুন পরিচয়। পরিচয়? হ্যাঁ, তোমার এই দুঃখের জীবনের অবসান ঘটাতে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে আমার বাড়িতে আশ্রয় দেব। না না বাবু, তা হয় না। সেদিন আপনি আপনার আসল পরিচয় আমার জানতে পারবেন, সেদিন আপনি হয়তো আমাকে। আমি জানি তুমি এক অসহায় সর্বহারা নারী, তাই তোমাকে আশ্রয় দিয়ে আমি আমার নৈতিক কর্তব্য পালন করব। এসো। না না বাবু, তা হয় না বাবু, কিছুতেই হয় না। কেন হয় না নারী, কেন হয় না? আজকের এই নতুন প্রভাতে নতুন সূর্যকে সাক্ষী রেখে আমি তোমাকে আমার স্ত্রী হিসাবে গ্রহণ করলাম। কেন 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 হয় না? চলো, আজকের এই নতুন প্রভাতের নতুন সূর্যকে সাক্ষী রেখে আমি তোমার সব দায়িত্ব গ্রহণ করলাম। এসো 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 আমার সঙ্গে এসো, আমরা নতুন জীবনের পথে পা বাড়াই। নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো নবদিন মন, অন্ধ তিমির দ্বার খোলো হে খোলো। প্রভাত জাগো, সময় হলো। জাগো, নতুন প্রভাত জাগো, সময় হলো। জাগো। দেখলে তো নিশিত, কেমন তোমাকে আমি হারিয়ে দিলাম। আমি তো হারতে চাই ডার্লিং, বারে বারে তুমি আমাকে হারিয়ে এই খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার স্বরূপ আমার হিরোটাকে তুমি জিতে নাও। সেটা তো অনেকদিন আগেই আমার জেতা হয়ে গেছে ডার্লিং।
এখন শুধু তোমাকে পেলেই আমি সব কিছু কাম হয়ে যাবো। এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি ভাই, এক্স্যাক্টলি ডার্লিং। এখন আমি তোমার ঠিক বিশ্বাস করতে পারছি না প্রিয়া, তোমার দাদা বলেছে এত সহজে আমার মতো একটা সাধারণ ছেলের সঙ্গে। নো ইয়ারম্যান, অসাধারণ না হলেও সাধারণ তুমি নও। কিন্তু স্যার, আমার প্রিয়া, আমার বোন প্রিয়া যদি একটা পথের ভিখারিকে নিয়ে সুখী হতে চায়, তবে সেই ভিখারিকে আমি পথ থেকে তুলে নিয়ে আসবো। প্রিয়া আমার একমাত্র আদরের বোন, তাই ওর সুখের জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু স্যার, আপনার বোনকে আমার হাতে তুলে দেওয়ার আগে একবার আমার বা আমার ফ্যামিলির সম্পর্কে একটু ভালোভাবে খোঁজ খবর নিলে হতো না? মানে আমি বলছিলাম আমি ঠিক প্রিয়ার উপযুক্ত কিনা। তা জানার কোনো প্রয়োজন নেই নিশি, প্রিয়া তোমাকে ভালোবাসে, এটাই আমার কাছে যথেষ্ট। কিন্তু স্যার, কোনো কিন্তু নয় আই ব্রাদার, আজ থেকে আমার বোনকে সুখী রাখার দায়িত্ব তোমার, আর তোমাকে এই জীবনে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার। না দাদামণি, আমি একজনকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই। আমি চাই সে সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় জীবনে লাভ করবে, আর আমার বিশ্বাস নিশিত তা পারবে। কি নিশিত, তুমি তা পারবে না? তুমি পাশে থাকলে আমি ছবি জয় করে নেবো প্রিয়া। ওকে মাই ব্রাদার, তোমরা তাহলে নতুন জীবনে প্রবেশের জন্য প্রস্তুতি নিতে শুরু করো। হ্যাঁ, আমি আগামীকাল প্রিয়ার জন্মদিনের পার্টিতে তোমাদের বিয়ের ব্যাপারটা ফাইনাল ঘোষণা করবো। হ্যাঁ। আবার শেয়ার কেন, তুমি আমার কোম্পানির ম্যানেজার হলেও আজ থেকে তো তুমি আমার ভাবি ভগ্নিপতি। শোন প্রিয়া, তোর জন্মদিনের পার্টিতে আমি আমার হবু ভগ্নিপতিকে আমন্ত্রণটা কিন্তু করলাম না, ওটা তুই করিস কেমন? সেটা অনেক আগেই সারা হয়ে গেছে দাদামণি। নিশিত নিশিত নিশিত, আমি আজ ভীষণ 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 আনন্দ পাচ্ছি। জানো, আমি জীবনে যখন যা চেয়েছি আমি তখন তাই পেয়েছি, আর তোমাকে চাওয়াটা কিন্তু আমার ব্যর্থ হবে না। আমি তো তাই চাই প্রিয়া, আমরা আমাদের ভালোবাসা দিয়ে গড়ে তুলবো এক সুন্দর সুখের পৃথিবী, যে পৃথিবীর মাঝে থাকবে তো সুখ, হাসি আর আনন্দ। আর সেই হাসি আনন্দের মধ্যে তোমার হাতে হাত রেখে আমি বলবো, বেশিছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমাকে ভালোবাসে বিয়ে করে সে তার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে চায়, কিন্তু আমি কি পাবো? ধর্মপুত্র যুধিষ্ঠির সেজে এই খালি হাতে কোটিপতির একমাত্র বোনকে বিয়ে করে আমি আমার লাইফ স্টাইলটাকে এভাবে বরবাদ করে দেবো? পাশা ফেলবো, পাশা। এই পাশার কুটি হবে ওই প্রিয়, বাজি হবে লাহরিয়ান কোম্পানির 50% শেয়ার। ভাই এমএ পাস করবে, তাতে ওই মেনশনের চোখে আনন্দের চোটারে ঘুম নেই, গাছ চলে যায়। আমার পাঁচবার পরীক্ষা দিয়ে বিএ পাস করতে পারেনি, আর এই হতভাগা কি না এমএ পাস করবে, গাছ চলে যায়। তবে একটা কথা, নিজের ভাই হলে কথা ছিল, সৎ ভাইদের পেছনে শুধু শুধু কেউ অতগুলো টাকা খরচা করে? মানে ইন্দ্রার অমর যদি আমার আপন ভাই হতো তার আমার কোনো চিন্তা থাকতো না। ভাইয়ের আগে ওই সৎ শব্দটা বসেছে বলেই তো আমার বড় ভয় হয়। তবে আমি তোমাকে অভিশাপ দিয়ে বলছি, তোমার ভাই কোনো দিনই এমএ পাস করতে পারবে না, এটা আমার অভিশাপ।
সকলের সামনে কখনো গরু মরে না ভবানী। উদ্দেশ্য যদি মহৎ হয়, অসতের অভিশাপ সেখানে আশীর্বাদ হয়ে ঝরে পড়ে। আমি বলছি আমার ভাই এমএ পাস করবে, আজই তার রেজাল্ট বেরোনোর কথা। আর কিছুক্ষণের মধ্যে আমার ইন্দ্র। দাদা, বৌদি, দাদা। কিরে, আমার আনন্দে আত্মারা ছুটে আসছিস কেন? আরে ঝোরটা আসছে, ঝোরটা। কি বললি? ইন্দ্র আসছে বলে হতভাগাটা পাস করেছে তো? হ্যাঁ দাদা, তোমার আর বৌদির প্রাণঢাল আশীর্বাদে আমি প্রথম বিভাগে মানে এমএতে ফার্স্ট ক্লাস পাস হয়েছি। থাক, থাক। আমি জানতাম তুই পাস করবি, কিন্তু এত ভালোভাবে যে পাস করবি সেটা আমি স্বপ্নেও ভাবিনি। শুনছো ভবানী, আমার ভাই এমএ পরীক্ষায় প্রথম হয়েছে। প্রথম। কি করবে? আনন্দ ধেই ধেই করে নাচবো না? আনন্দে ধেই ধেই করে নাচতে না পারো, ওর পাস করার দুঃখে তো একটু মোড়া কান্না কানতেও পারো। বৌদির অভিমানের কারণটা এইবার আমি বুঝতে পেরেছি। পাস করেছে সর্বপ্রথম আমি বৌদির পা ছুঁয়ে আশীর্বাদ নিইনি বলে বৌদির অভিমান। আমায় আশীর্বাদ করো বৌদি, আমি যেন জীবনের প্রত্যেকটি পরীক্ষায় এমনি ভাবে উত্তীর্ণ হতে পারি। থাক থাক, খুব হয়েছে, আর আধিক্যতা দেখাতে হবে না। এবার কর চলে যাই। আধিক্যতা নয় বৌদি, আধিক্যতা নয়, এই যে আমার অধিকার। বাবা মাকে যে কবে হারিয়েছি তা ঠিক মনে নেই, তাই দাদার আবার স্নেহ আর তোমার অপরিসীম ভালোবাসা আমার মা বাবার অভাবকে কোনোদিন বুঝতে দেয়নি। তাই তো নির্দ্বিধায় তোমাদের দুজনকে আমাদের মনের মন্দিরে মা বাবার আসনে বসে বেশ আনন্দে গাইতে পারি। জননী আমার তুমি, পৃথিবী আমার, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে মাগো পাই যেন ঠাই। ও মা, ও মা, জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গাই। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমার কোলেতে মাগো পাই যেন ঠাই। ও মা, ও মা, সামনে কর চলে যাই। এবার আমাদের দাদাকে আমাদের পিতার আসনে বসিয়ে আমরা বলবো, পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমং তপঃ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। শুনলে পরে কর চলে যাই। ভবানী, তাই তো ভগবান আমাদের সন্তান না দিলেও সন্তান সুখ থেকে বঞ্চিত করেননি। আমরা এবার কম ভাগ্যবান কিসের দাদা? তোমাদের মতো দাদা বৌদি পাওয়াটা হচ্ছে আমাদের বহু জন্মের পূর্ণ ফল দাদা। দাদাকে ফুলিয়ে আর নিজেদের আখের কাছে হবে না। চলে বৌদি! ইন্দ্র, তোকে এমএ পড়াতে গিয়ে তোর দাদার কিন্তু বাজারে অনেক ঋণ দেনা হয়েছে। তাই বলছি শোন, ওই লেখাপড়ার বিলাসিতা ছেড়ে দিয়ে এবার তোর দাদা ঋণ শোধ করার চেষ্টা কর। ভবানী, থামবে। আমি কি শুনছি দাদা? আমাকে পড়াতে তোমার বাজার থেকে অনেক টাকা দেনা হয়ে গেছে, আর সেই দেনা শোধ করার কি জন্য কিনা আমাকে পড়া বন্ধ করে দিতে হবে। ওরে না রে না, তোকে পড়ানোর জন্য যদি আমাকে সর্বস্ব বিক্রি করতে হয় আমি তাই করব। তুই যতদূর পড়তে চাস, যত কষ্ট হলেও আমি তোকে পড়া বন্ধ হতে দেব না। এই বুড়ো ভাই, তবে তুমি আমার কথা শুনে রাখো, ওই ইন্দ্রের পড়ার জন্য একটা টাকা আমি খরচা হতে দেব না। চলে যাই। রাজা করে নয় বৌদি, ছোটটা লেখাপড়া শিখে চাকরি করলে তার থেকে বেশি টাকা রোজগার করে দাদার সমস্ত টাকা মিটিয়ে দেবে। খুব হয়েছে, ওসব আমার দেখা আছে। আরে মনে হয় ছেলেই নিজের বাপকে দেখে না, আর এত সৎ হয়। একটা কথা তুমি শুনে রেখো ভবানী, ইন্দ্রের সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই বলে
এমন নিষ্ঠুর কথাগুলো তুমি বলতে পারছো না। কিন্তু একই পিতা রক্ত বইছে আমাদের শিরায় শিরায়। তাই তোমার মতো কুবুদ্ধি সম্পন্ন স্ত্রী বিষমন্ত্র কানে নিয়ে ভাইদের ভবিষ্যৎ নষ্ট করে আমি আমার জীবনটাকে এইভাবে বদনাম নিতে চাই না। তুমি আমার কথা শুনে রাখো, ওই ইন্দ্রের জন্য যদি আর একটা টাকা খরচা করো তাহলে এই বাড়ি ছেড়ে দিয়ে আমিও আমার বাপের বাড়ি চলে যাবো। আমি পরম নিশ্চিন্তে গঙ্গা জল দিয়ে তোমার স্পর্শে এই অপবিত্র সংসারটাকে আবার আমি পবিত্র করে নেব। এবার কি হবে বড়দা? ছোটদার পড়া কি তাহলে বন্ধ হয়ে যাবে? তাই আবার হয় নাকি? কিন্তু বৌদি যদি বাড়ি ছেড়ে চলে যায়? যাই যাবে, একটা পরের মেয়ের জন্য আমার ভাইদের ভবিষ্যৎ নষ্ট হবে নাকি? হ্যাঁ ইন্দ্র, তুই কালে উচ্চ শিক্ষার জন্য শহরে পাড়ি দিবি? না দাদা, প্রভাগা ইন্দ্র তার স্বপ্ন দেখার ইচ্ছেটাকে এখানে খুন করলো। আমার পোড়াটা যদি সংসারের বাজে খরচ হয়, আমার পোড়াকে কেন্দ্র করে যে সংসারের অশান্তির ঝড় ওঠে, তাহলে কি আমার সেই পোড়া সাজে দাদা? ছোটদা তুই? তাই তো আজ থেকে আমি চিরদিনের মতো আমি আমার পোড়া বন্ধ করি। হতভাগা, তোর কাছে তোর বৌদির কথাটাই বড় হলো, আমার কথার কোনো মূল্য নেই তোর কাছে। তোমার আদেশ আমার কাছে ভগবানের আদেশ দাদা, কিন্তু বৌদি যে দিব্যি দিয়ে গেল, এরপর আমি তোমার আদেশ পালন করতে পারবো না দাদা। তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি আমায় ক্ষমা করো। দাঁড়া ইন্দ্র, আমার শেষ কথা শোন ইন্দ্র। হয়তো কে উচ্চ শিক্ষার জন্য কালই শহরে পাড়ি দিতে হবে, নচেত আজ এই মুহূর্তে তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তোমার কথা তুমি ফিরিয়ে নাও। এইভাবে যদি তোমরা তোমাদের জেদ বজায় রাখতে চাও তাহলে যে সংসারটা ভেঙে খান খান হয়ে যাবে। আমি তোমার পায়ে পড়ি বড়দা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। অসম্ভব। সতীনাথ রায় একটা কথা কখনো দুবার বলে না। এবার ওকেই ঠিক করতে হবে ও কোন পথে হাঁটবে। এই ছোটদা, তুই কথা বলছিস না কেন রে? দোহাই ছোটদা, তুই বড়দার কথা মেনে নিয়ে তুই কালই শহরে পড়তে যা। তুই ঠিক বলেছিস অমর, বর্দার আদেশ মাথায় নিয়ে আমি কালই উচ্চ শিক্ষার জন্য শহরে। ইন্দ্র, কিন্তু আমার উচ্চ শিক্ষার বিনিময়ে যদি হারিয়ে যায় আমার মাতৃসমা বোধ, আমি কাকে মায়ের আসনে বসে পুজো করবো দাদা? কার কার মমতাময় মুখখানার দিকে তাকিয়ে বলে থাকবো আমার আমার মাতৃহারার যন্ত্রণা? তবে কি তুই বাড়ি ছেড়ে চলে যাবি ছোটদা? জানি না, জানি না ভাই অমর, আমি কিচ্ছু জানি না। তুই আমার একটা কথা শোন ভাই। শুনবো দাদা, শুনবো, নিশ্চয়ই শুনবো। কিন্তু তুই উচ্চ শিক্ষার জন্য কালই শহরে যাবি? না দাদা না, এই সংসার মন্দিরে তোমার মতো দেবতার পাশে আমার দেবী রূপী বৌদিকে আঁকড়ে রাখতে আমার উজ্জ্বল ভবিষ্যৎটাকে আমি দু পায়ে মারিয়ে তোমার কথা মতো আজ এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে চললাম। যদি এসেছিলে কেন চলে গেলে? কোন প্রতিশোধ নিলে, কোন প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, হলাম যা যাব, আমার ভেঙে গেল ঘর, হলাম যা যাব। কত আশা ছিল এ জীবনে, কি চেয়েছি কি প্রতিদানে, কি চেয়েছি প্রতিদানে, কি চেয়েছি প্রতিদানে।
ছোটবাবু গল্প লিখেছেন মুই ছোটবাবুরে কইছি ছোটবাবু আমার অঙ্গ গল্পের ভিতর মুই আর মত টগরের ভালোবাসার কাহিনীটা লিখে দিও তো দেখবো আপনার অঙ্গ গল্প একেবারে সুপার হিট হয়ে যাব। কিন্তু তোমাদের প্রেমের কথা তো আমার জানা দরকার মহাদেব, নইলে আমি লিখবো কেমন করে? এইটিতেই তো বড় মুশকিল হଉଛି আমার ভিতর প্রেম আছে কিন্তু কোথা কিছু নাই। এ কি মহাদেব, তোমাদের মধ্যে প্রেম আছে অথচ কোথা কিছু হয় না? না মানে ইশারাই হয়। ওই সামান্য ইশারায় তুমি বুঝে গেলে যে টগর তোমায় ভালোবাসে? কাহি কি বুঝিবিনি, কাহি কি বুঝিবিনি, টগর মতে ভালো না বাসিলে সকলে দেখা দিবে কাহি কি, মতে জুড়ায় ধরে কাহি কি, অনঙ্ক এই থরড়া গালে চুমুকি। কি হলো মহাদেব, হঠাৎ করে তুমি এভাবে জিভ কাটলে কেন? না আর কই বলতে বড় লাজ লাগছে। তাহলে তো তোমাদের প্রেমের কাহিনী দেখছি আমাকে লিখতেই হবে। এই কথাটাও লিখবা ছোট বাবু। কি কথা? কাল রাতে মুই গোটাই স্বপন দেখিতিনু টগরে বাহা করি হানিমুন করিবাকু ওই দার্জিলিং এ গেছি। তাই নাকি? হ্যাঁ, সেটি পাহাড়ের উপর দুজনে হাত ধরে কিরি দৌড়াছি তো দৌড়াছি, দৌড়াছি তো দৌড়াছি। এমন সময় মোর টগর পা পিছলে করি পড়িয়ে গেল। সে কি? মোর টগর পাহাড়ের উপর গোড়াইতি গোড়াইতি ডাকুছি মহাদেব টগর টগর। তারপর তারপর কি হলো মহাদেব? তারপর দেখিনু গোটাই পাহাড়ের কোটরে মেঘেদের মাঝারে ভাসুতি ভাসুতি মত্ত টগর ডাকুছি মহাদেব 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 ভালোবাসি
লজ্জা পাও মহাদেব, আমার তাতে মনে হয় তোমার মেয়ে হয়ে জন্ম নেওয়া উচিত ছিল। মায়েরা হয়ে জন্মরকম মরতে কোনো আপত্তি নাই, শুধু গোটে জায়গাতে মরতে কোনো ডর লাগুছে। কিসের ভয় মহাদেব? প্রসব যন্ত্রণাকে। তাতেই তো নারী জীবনে সার্থকতা মহাদেব। জন্মের সময় সন্তানের কান্নার অবস্থা যে মায়ের দুর্বিশ্ব যন্ত্রণার কথা ভুলিয়ে দেয় মহাদেব, কিন্তু এমনই আমার কপাল মন্দ, সে যন্ত্রণার সুখানুভূতিটুকু ঈশ্বর আজ আমাকে দিলেন না। আজ আমি মা ডাক শুনতে পেলাম না মহাদেব, আমি মা ডাক শুনতে পেলাম। তোমার এই অভাগা সন্তানের মুখের মাটা তোমার হৃদয়ে তৃপ্তির আনন্দ দিতে পারে না বলি। ঠাকুরপো, সে কোন ছোটবেলায় আগে বলেছে, আর আজও তো ভালো করে মনে পড়ে না। 7 বছর আগে তোমাকে বিয়ে করে এই বাড়িতে প্রথম নিয়ে এলো বদি। সেদিন যে তোমায় দেখে তোমার মাঝে আমি আমার মায়ের ছায়া দেখেছিলাম বদি, আমি আমার মায়ের ছায়া দেখেছিলাম। কিন্তু এমনই আমার কপাল মন্দ, আমি বুঝতেও পারিনি। কিন্তু তোমার দাদা বোধহয় বুঝতে পেরেছিল না, তাই সন্তানহীনতার ব্যথায় আমি যখন ডুকরে কাঁদতাম, উনি আমাকে সান্ত্বনা দিয়ে বলতেন, সত্যি যদি আজ আমাদের নিজেদের সন্তান থাকতো, তাহলে কি আমরা এই প্রিয়া আর জয়ন্তকে নিজেদের মনের মতো করে মানুষ করতে পারতাম? ওরে হতভাগা, তোরা দুজনে যে আমাদের সন্তান হয়ে আমাদের বুকের দুটো দিক ভরিয়ে রেখেছিস, তাই তো আর অন্য কাউকে দিয়ে সেই শূন্য বুকটাকে আর নতুন করে ভরাতে চাই না। দাদা, আজকাল বহু সংসারে ভাই ভাইয়ে দ্বন্দ্ব লেগে সেই সব সুন্দর সম্পর্কটা ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে কত সুখের সংসার। সেই সব সংসারের মানুষগুলোকে আমরা দেখিয়ে দিতে চাই, জল কাটলে যেমন দুভাগ করা যায় না, তেমনি রক্তের সম্পর্ককেও কখনো আলাদা করা যায় না। বাহ 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 বাহ, চমৎকার চমৎকার। আপনারও বক্তৃতা শুনে মনে হইতাছে যে আপনাগো দু ভাইয়ের মধ্যে শুধু মিলে আছে, পর মিলে বলে কি শোনায়। কে মাস্টার? গানটা সাজাচ্ছে না, খুব চেনা চেনা মনে হচ্ছে। কে কে তুমি? কে কে তুমি? কি হয়েছে তোমার? কথা বলো সরমা। বৌদি, বৌদি তুমি চোখ মেলে তাকাও, বৌদি তুমি চোখ মেলে তাকাও। এ কি সরমা যে অজ্ঞান হয়ে গেছে? জয়ন্ত, তুই শিগগির ডক্টর বিশ্বাসকে খবর দে। কপাল রে, তোর কপালটাই এমন। এ হইল গিয়া আমাগো শিকারের গন্ধ। কে আপনি? সত্যি করে বলুন, আপনি কে? হঠাৎ আপনাকে দেখে আমার স্ত্রী এভাবে জ্ঞান হারিয়ে ফেলল। দুঃখে দুঃখে, হ্যাঁ ভাইয়া, 7 বছর বাদে বইনটা আমারে দেখা একেবারে চোখে দুঃখে জ্ঞান হারাইয়া ফেলাইলো। বোন? আপনার স্ত্রীর মাস্তুতো দাদা। মাস্তুতো দাদা? হ্যাঁ, আমি কি আমার ওই দুঃখিনী বইনটা মানে আপনার স্ত্রীর মাথায় একটু হাত বোলাইতে পারি? অনেকদিন বাদে ওই বইনটারে দেখে আমার অনেকখানি আনন্দ হইতাছে। তাই বলে দুঃখ কিছু কম হয় নাই ভাইয়া, তাই কইছিলাম। যান না যান, আপনার স্নেহের স্পর্শে যদি আপনার বোনের জ্ঞান ফেরে, আমি ততক্ষণ ভেতর থেকে 1 গ্লাস জল নিয়ে আসি। নিশ্চয় ফিরবে।
একেবারে উলমুলি হইয়া ফুটাছে। তোরে আমি সীমারে খামুড়ে চালি। বই রে, দুঃখ করিস না, তোদের সাইডে আমি আর কোথাও যাবো না। সারাতে বই চোখ মেলে দেখ, দেখ বই দেখ। হ্যাঁ রে বই, তুই তোর মাস্টার তো দাদারে চিনতে পারছস না? মাস্টার দাদা, হ্যাঁ রে আরামজাদি, যা কইছি তাই শোন, উল্টা সিধা কিছু কইবি তো হাটে হাড়ি ভাঙিয়া দেবো। সরমা, তোমার জ্ঞান ফিরে এসেছে? তুমি ভালো আছো তো? গো, আমি আমি ভালো ভালো আছি। কিন্তু তুমি তোমার মাস্তো দাদাকে দেখে হঠাৎ ওইভাবে অজ্ঞান হয়ে গেল। আমি কইছি ভাই, আমি কইছি আমারও একটা মিথ্যা গেছে জেল হয়ে আসিল, সেই দুঃখটা বোধ হই বইন আমার এখনো ভুলিতে পারিনি। তাই তো জেল থেকে বার হইতা দেখায় একেবারে আমাগো চোখে দুঃখে জ্ঞান হারাইয়া ফেলাইল। দাদা 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 ঠিক কথাই বলেছে, ঠিক কথা বলেছে। কিন্তু কোন অপরাধে আপনার জেল হয়েছিল? আমাগো স্ত্রী খুন করণের অপরাধে। খুন করলে কি সে শালি এখন অন্যের সাথে ঘর করিতে পারত? মানে সে হারামজাদি আমারে সাইরা এখন অন্য লোকের সাথে পালায়া ঘর বাঁধল। আর পুলিশ ভাবলো আমি তারে খুন করে গুম করে দিয়েছি। ব্যাস, আমাকে 7 বছর জেল হইয়া গেল। আপনি কি তার সন্ধান পেয়েছেন? পাই নাই, তবে শিগগিরই পামু। পাইলে সেই হারামজাদিকে আমি টুকরো টুকরো করে না। কি হলো? কি হলো সরমা? তুমি হঠাৎ ভাবে চিৎকার করে উঠলে কেন? মানে খুনির অপরাধে আবার দাদা জেল হয়েছে, সেই ভয়। আরে কেন হবে? লোকে তো খুন করার পরে জেল কাটে, আমি তো আগেই জেলটা খাটিয়ে এলে আছি। তাই তো আমার এখন খুন করাটা ওই বাকি আছে। দাদা, যা হওয়ার তা তো হয়ে গেছে, অযথা মাথা গরম করবেন না। সরমা, তুমি তোমার মাস্তুতো দাদাকে নিয়ে ভেতরে যাও, আমি একটু ওইদিকে দেখি, না হলে জয়ন্ত আবার একেবারে ডক্টর বিশ্বাসকে ধরে নিয়ে চলে আসবে। হ্যাঁ, আমি ডক্টরকে একটু আসতে বারণ করে আসি। হ্যাঁ, আমি আসছি, তুমি দাদাকে একটু ভেতরে নিয়ে যাও। তুমি যাও, দাদাকে একটু ভেতরে নিয়ে যাও। কেন এসেছো তুমি এখানে? কি চাই তোমার? আগুন জ্বালতে, তোর সুখের সংসারে আগুন জ্বালায়া তোরে আমি বাইগন পোড়া করে চটকায় খাবো বলে আসিয়া। চলে যাও বলছি, এক্ষুনি এখান থেকে চলে যাও, নাহলে আমার স্বামীকে ডেকে তোমার মুখোশটা আমি কিন্তু খুলে দেবো। কপাল রে, তোর কপালটাই মন্দ। তুই যদি আমার স্বরূপটা তোর স্বামীরে কোস, তাহলে আমিও তোর স্বামীরে কইব এ শালি সরমা নয় শান্তি। মাগো সেকেন্ড হ্যান্ড বউ হইলাম, আমিও আর ফার্স্ট হ্যান্ড সব। কপাল রে, তোর কপালটাই মন্দ। বুঝতেই তো পারছস তুই আমাকে হাতে হাত মেলা। হ্যাঁ, এখন আমাকে এখানে ঘরও নাই আর বউ নাই, তাই তো এখানে থাকার ব্যবস্থাটা তৈরি করতে হইব। আর সেই সাথে আমাকে করেই পূরণ করতে হইব। শুধু তাই নয়, আমাকে হাত খরচের জোগাড়টা তোরই জোগাড় করে দিতে
ভাবছো? ঘেন্না বলতে কি কিচ্ছু নেই? আরে আছে 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 তোর জন্য আমার মধ্যে অনেকখানি লজ্জা ঘেন্না জমা হয়ে আছে তাই বলে ভালোবাসাও কিছু কম নাই তাই তো এখন সেই ভালোবাসার নজর পড়ে আছে তোর ওই সোনাওয়ালা দুটোর উপর এখন হইতে তোর মাস্তুতো দাদা হইয়া আমারে এইখানেই থাকিতে হইব তোর স্বামীর বড় কুটুম হইয়া এই যেমন তেমন পোশাক করে থাকলে লোকে কি কইবে রে লোকে কি বলবে তাই তো তোর সোনার পালার বিক্রি কইরা আপাতত 2-4 জোড়া পোশাক কিনে আনি আমি তোমাদের পায়ে পড়ছি তো আমাকে একটু এখানে শান্তিতে থাকতে দাও তুমি এখান থেকে চলে যাও এখান থেকে চলে যাও দিদি না তোর স্বামী রে না ওকে তুমি দেখো না ও যে আমাকে জীবনে সব থেকে বেশি বিশ্বাস করে গো সেই বিশ্বাসটুকু তুমি ভেঙে দিও না তাহলে দে কইছি বিপদে জড়িয়ে দিলে ঠাকুর আমাকে কোন বিপদে জড়িয়ে দিলে আমাকে কোন বিপদে জড়িয়ে দিলে কপাল রে তোর কপালটাই মন